আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন ইংরেজি শেখার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম দুইটা রুল শেখার পরে আজকে আমরা শিখব রুল 3। আজকে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে আপনারা প্রথম যে নিয়মটি দেখতে পাচ্ছেন যে আই অ্যাম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও। এখানে এখানে যে অ্যাম রাইটিং অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে সাবজেক্টের পরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব বসে, সেটা সাবজেক্ট অনুযায়ী এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এইটা অন্য টেন্সও হইতে পারতো। হ্যাঁ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন হলো, এই স্ট্রাকচারটা কেন হচ্ছে এখানে এম ইজ আর এর পরে আমরা ভার্বের আইএনজি যুক্ত করতেছি। হ্যাঁ, এর কারণটা মূলত কি? এর কারণটা মূলত দেখেন, এখানে আপনারা লাল কালিতে দুইটা অংশ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাম রাইটিং আর একটা হচ্ছে নাও। এই নাও এইটার কারণে হচ্ছে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম বেশ কিছু শব্দ বাক্যের মধ্যে আছে, যে শব্দগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো এইগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন আমরা ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠন করার চেষ্টা করব। তো এখানে এই নাও শব্দটা বাক্যের মধ্যে দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থটা কীরকম হয়? আই এম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও। হ্যাঁ, আমি আমার বোনের কাছে এই মুহূর্তে বা এখন একটা কি লেটার লিখছি। হ্যাঁ, আমি একটা পত্র লিখছি আমার বোনের কাছে এখন। এই যে নাও, নাও শব্দটা দ্বারা কি বোঝায়? এখন, মানে এই মুহূর্তে কোনো কাজ চলমান আছে, আমি করছি, সেটা দ্বারা বোঝানোর জন্য এইটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, মানে এটা কন্টিনিউটি আছে। এরপরে দেখেন, এখন তাহলে এরকম নাওয়ের মতন কোন কোন শব্দগুলো আছে বা কোন কোন শব্দগুলো দেখে আমি বুঝবো যে এখানে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার একটা লিস্ট দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেটা কি কি? যদি বাক্যের মধ্যে নাও থাকে, অথবা রাইট নাও এই মুহূর্তেই, অথবা বলা হচ্ছে অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, অ্যাট দিস টাইম এই এই টাইমেই, হ্যাঁ এই সময়ে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তেই, টুডে মানে আজকেই, দিস সিজন মানে এই সিজনেই, হ্যাঁ দিস ইয়ার এই বছরেই, ডে বাই ডে হ্যাঁ মানে দিনের পর দিন, ইয়ার আফটার ইয়ার বছরের পর বছর, গ্র্যাজুয়ালি হ্যাঁ ক্রমান্বয়ে, বা র্যাপিডলি খুব দ্রুততার সাথে, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা গঠন করব কোন স্ট্রাকচার অনুযায়ী, কোন টেন্স অনুযায়ী? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্টের পরে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তো এইটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথম যে নিয়মটা। হ্যাঁ, আমরা একটা সেন্টেন্স শিখে একটা নিয়ম পুরোপুরি শিখে ফেললাম। এরপরে আমরা আসি, দেখেন দ্বিতীয় একটা সেন্টেন্স। এখানে আমরা একটা কনফিউশন ক্লিয়ার করব। কনফিউশনটা কি? পুরো বাক্যটা খেয়াল করেন, এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে। ইটস 10 AM নাও, দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। হ্যাঁ, প্রথমে এই যে এই বাক্যটা একটা আর পরের বাক্যটা একটা। হ্যাঁ, ইটস 10 AM নাও। হ্যাঁ, এখানে দেখেন মানে কি, ঘড়িতে এখন সময় 10টা বাজে। এই যে নাও শব্দটা দেখে আমরা বুঝতেছি এখন বোঝানো হচ্ছে। তার মানে পরের যে সেন্টেন্সটা, দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই, তার মানে কি পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে নাও থাকার জন্য আমরা এখানে কি করছি? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতেছি, এই জন্য হচ্ছে ইজ তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিচ্ছি। কিন্তু এই বাক্যটায় যদি শুধু এতটুকু থাকতো, ধরে নিচ্ছি প্রথম অংশটুকু নাই, ইটস 10 AM নাও, হ্যাঁ এই অংশটা নাই, তার মানে এখানে কিন্তু স্পেসিফিকভাবে বোঝানো হচ্ছে না যে এখন কয়টা বাজে, শুধু বাক্যটা হচ্ছে এরকম, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। হ্যাঁ, এখানে তাহলে এখানে শাইন হবে, শাইন্স হবে, শোন হবে, শাইনিং হবে, কি হবে এখানে? দেখেন এইটুকু যদি আমরা শুধু বলি, এই বাক্যটা কিন্তু কি ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, চিরন্তন সত্য একটা বাক্য। আমরা গত ক্লাসে কি শিখে এসেছি? যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয় তখন সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে গিয়ে আমরা দেখব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো এইটা কিন্তু মূলত চিরন্তন সত্য একটা বাক্য এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কারণে আমরা কি করব, যদি বাক্যটা এই প্রথম অংশটুকু দেয়া না থাকতো, শুধু পরের অংশটুকু থাকতো, তাহলে কিন্তু এই বাক্যটা হতো কিরকম? দ্য সান শাইন্স ইন দ্য ইস্টার্ন স্কাই, যেটা হচ্ছে একটা চিরন্তন সত্য বাক্য। তার মানে এখানে কিন্তু হয়তো শাইন্স, যেহেতু পূর্বের বাক্যে মানে 1 নম্বর আমরা এখানে যেটা লিখছি, এখানে প্রথমে একটা অংশ যুক্ত আছে এবং সে তার সাথে নাও যুক্ত আছে, সুতরাং তখন কিন্তু আমাদের শাইন্স করলে হবে না, তখন সেটাকে আমাদের কি করে দিতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ ইজ শাইনিং করতে হবে। 3 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করেন, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। হ্যাঁ, এখানে দুইটা
সেন্টেন্স আছে, হ্যাঁ, অনেক সময় এরকম দুইটা সেন্টেন্স দিয়েও বলা হতে পারে। দেখেন প্রথম সেন্টেন্সটা হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আমি আমার মতন করে, মানে আমি যেভাবে শিখি আপনি সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো অনেক সময় ধারাবাহিকতা বজায় রেখে অথবা অর্থ অনুসারেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেমন ডোন্ট ডিস্টার্ব মি, হ্যাঁ, এটাকে যদি আমরা বাংলা করি তাহলে কী দাঁড়ায়, আমাকে ডিস্টার্ব করো না, হ্যাঁ, আমাকে বিরক্ত করো না। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি, হ্যাঁ, এখানে যদি আপনি বলতেন আই ডু মাই হোমওয়ার্ক, অর্থটা কীরকম হয়, আমাকে ডিস্টার্ব করো না, আমি হোমওয়ার্ক করি। এর থেকে কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। কারণ কি, কারণ আমি এখন আমার হোমওয়ার্ক করছি। দেখেন আগের শব্দগুলো কিন্তু এখানে নাই, এখানে কিন্তু নাও দেওয়াও থাকতে পারতো, তাহলে আমরা ইজিলি বুঝতে পারতাম, কিন্তু নাও দেয়া নেই। কিন্তু একটা শব্দের পরে আরেকটা শব্দের ধারাবাহিকতা অনুযায়ী বা এটার অর্থটা কীরকম হতে পারে সেটা অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি। তার মানে কোথাও যদি আমরা দেখি পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্টের কোনো একটা টেন্স আছে, তারই ধারাবাহিকতা অনুসারে পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। হ্যাঁ, 4 নম্বরে আসি। 4 নম্বরে বাক্যটাকে আমরা অনেকটা একইভাবে ব্যাখ্যা করতে পারি, তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। দেখেন এখানেও দুইটা বাক্য আছে, দ্য ডগ ইজ বার্কিং, হ্যাঁ, ইট ইজ মেকিং এ টেরিবল নয়েজ। দেখেন প্রথম বাক্যটা কি, প্রথমটা কিন্তু অলরেডি কন্টিনিউয়াস ফর্মেই আছে। যদি কোনো বাক্য এরকম ধারাবাহিকভাবে যায় যে প্রথমটাও কন্টিনিউয়াস ফর্মে আছে এবং পরেরটাও ওই একই রকমভাবেই কাজ চলমান আছে, তাহলে আমরা দুইটাই কিন্তু কন্টিনিউয়াস করতে পারি। দ্য ডগ ইজ বার্কিং তার মানে কি, হ্যাঁ, কুকুরটি ঘেউ ঘেউ করছে, হ্যাঁ, ইট ইজ মেকিং এ টেরিবল নয়েজ, পাশাপাশি কি এটা মানে তীব্র ভয়ঙ্কর এক ধরনের নয়েজ, মানে গোলমাল শুরু করছে বা শব্দ তৈরি করছে। হ্যাঁ, তাহলে দ্য ডগ ইজ বার্কিং এটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ মেকিং এ টেরিবল নয়েজ। হ্যাঁ, তাহলে এইটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগে থেকে কোনো কাজ যদি এরকম চলমান থাকে এবং কাজটা বজায় থাকে, তাহলে প্রথমটা কন্টিনিউয়াস হলে আমরা পরেরটাও কন্টিনিউয়াস করতে পারি। হ্যাঁ, আরও যে একটা বাক্য আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি আসলে একটা দুইটা বাক্যকেই মূল ধরে বাকি যেগুলোতে আমাদের কনফিউশন হতে পারে বা ভুল হওয়ার চান্স থাকে আমি এরকম কিছু বাক্য লিখছি। হ্যাঁ, দেখেন ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। হ্যাঁ, দেখেন এখানে হোয়াইল এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন রাইট ফ্রম অফ দ্য ভার্বস বা বিভিন্ন অংশ সমাধান করতে যাবেন দেখবেন বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় হোয়াইল এই শব্দটা দিয়ে অনেক বাক্য তুলে দেওয়া হয়। হ্যাঁ, এখন দেখেন এই হোয়াইল যুক্ত বাক্যটা নর্মালি কীরকম হয়ে থাকে, এর পূর্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরেও নর্মালি প্রেজেন্ট ফর্ম থাকে। হ্যাঁ, এই পারে প্রেজেন্ট হলে এই পারেও প্রেজেন্ট হয়। তবে আমরা বেশিরভাগ সময় যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে হোয়াইলের এক পাশে প্রেজেন্ট থাকলেও এক পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বেশি হয়। হ্যাঁ, হোয়াইল যুক্ত কোনো বাক্য থাকলে তার একসাথে মানে আইএনজি যুক্ত বা কন্টিনিউয়াস ফর্মটা বেশি হয়। তাহলে ডু নট মেক এ নয়েজ এটাকে আমরা কি বলতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। কি নয়েজ করো না, হ্যাঁ, শব্দ করো না, গোলযোগ করো না। হোয়াইল যখন ইয়োর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার পিতা ঘুমাচ্ছেন, হ্যাঁ, তখন শব্দ করো না। তাহলে এই হোয়াইল থাকার জন্য আমরা এটাকে কি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিছি। হ্যাঁ, আরেকটা দেখি, দে আর গোয়িং টু এ কনসার্ট টুমোরো, উই আর নট টেকিং দ্য কার টু সিলেট নেক্সট মান্থ। এখন প্রশ্ন হতে পারে যে এখানে টুমোরো, টুমোরোটা কি, টুমোরো আগামীকাল, সুতরাং এখানে তো এটা কি হওয়ার কথা, এইটা হওয়ার কথা কীরকম, এটা হচ্ছে ফিউচার ফর্মে হওয়ার কথা, হ্যাঁ, ফিউচার টেন্স হওয়ার কথা, নেক্সট মান্থ আগামী মাসে, তার মানে এইটাও ফিউচার টেন্সে হওয়ার কথা। হ্যাঁ, এটা যদি আমরা ফিউচার ফর্মে করি তাহলে কিন্তু কোনো ভুল নাই, কিন্তু কিছু কিছু বাক্য আছে, হ্যাঁ, যেগুলোকে বলা হয় নিয়ার ফিউচার, মানে খুব নিকট ভবিষ্যৎ, খুব কাছাকাছি অর্থে বোঝায়। দেখেন আমরা যদি বলি দে আর গোয়িং টু এ কনসার্ট টুমোরো, আগামীকাল তারা একটা কনসার্টে যাচ্ছে। হ্যাঁ, আগামীকাল তারা একটা কনসার্টে যাবে এবং আগামীকাল তারা একটা কনসার্টে যাচ্ছে, আমরা কিন্তু দুইভাবেই বলতে পারি। হ্যাঁ, তাহলে দে আর গোয়িং টু এ কনসার্ট টুমোরো অনেক সময় এই নিকট ভবিষ্যৎ বোঝাইতে সেইটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আরেকটা বাক্য খেয়াল করেন, উই আর নট টেকিং, আর নট টেকিং এটা পুরোটাই আমি লাল কালিতে লেখা উচিত ছিল, উই আর নট টেকিং দ্য কার টু সিলেট নেক্সট মান্থ। হ্যাঁ, মানে আগামী মাসে আমরা সিলেটে আমাদের গাড়িটি নিচ্ছি না। হ্যাঁ, তাহলে এই যে নেক্সট মান্থ, হ্যাঁ, টুমোরো, নেক্সট, এরকম কাছাকাছি অর্থ যদি বোঝায় যেটাকে নিয়ার ফিউচার বলা হয়, এই ধরনের অংশকে বোঝালে সেটাকে আমরা কি করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের রুল 3 বা 3 নম্বর নিয়মের আয়োজন। নেক্সট ক্লাসে আমরা রুল 4 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।